দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, মার্চ মাস, স্বাধীনতার মাস। 4.5 দশকের বেশি সময়ে অতিবাহিত হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই সময়কালের ভেতর পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করতে শুরু করেছেন, প্রবাসে বসবাস করতে শুরু করেছেন, পুরুষ, মহিলা, এবং বিশেষ করে আজকে আমরা কথা বলতে চাই যে বাংলাদেশের মহিলারা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েছেন এবং কর্মক্ষেত্রে দায়িত্বপূর্ণ পদে কাজ করছেন, তাদের অভিজ্ঞতা, তাদের চিত্রটি একটু জানতে চাই। আমার অনুষ্ঠানে আজকে দুজন অতিথির মধ্যে আমার ডান পাশে রয়েছেন ফারহানা হানিফ। তিনি হচ্ছেন এই যুক্তরাষ্ট্রে অত্যন্ত সুপরিচিত এবং প্রশংসিত একটি প্রতিষ্ঠান আইটি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান কেন্দ্র পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আসিম ভাই। আর আমার বাম পাশে রয়েছেন রেহানা পারভিন। তিনি একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি 38 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আমি জানতে চাই আপনার কাছে ফারহানা, যে বাংলাদেশ আজকে 4.5 দশকের বেশি সময় হয়েছে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশের জন্মের অনেক পরে আপনার জন্ম হয়েছে। বাংলাদেশের মেয়েরা বিদেশে প্রবাসে কেমন করছে আপনার অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা জানতে চাই। আপনি পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন। তার আগে আপনি আপনার জন্ম ঢাকায়, আপনি শৈশব কৈশোর কাটিয়েছেন বাংলাদেশে এবং পরবর্তীতে জর্জ মেসন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে, সেখানে আপনি আপনার স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে আপনার 3 সন্তান এবং আপনি পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট। আপনার কাজ সম্পর্কে একটু বলুন। আমি এদেশে এসেছি 2004-এ। আসার পর আমি এখানে তখনও পড়াশোনা শুরু করিনি। আমার হাজব্যান্ডের বিজনেস ছিল আইটির উপরে। তারপর আমি এক পর্যায়ে আমি দেখলাম যে, কারণ আমি দেশ থেকেই কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে এসেছি এবং এখানে এসে দেখেছি যে হায়ার এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট এডুকেশন আপনি ভালো কোথাও জব করতে পারবেন না। তো অ্যাজ এ হাউস ওয়াইফ হিসেবে আমার আসলে ভালো লাগছিল না। সো আমি তারপর সিদ্ধান্ত নিলাম যে কিভাবে আমি নিজেকে আরেকটু ইনভলভ করতে পারি। সো আমাদের যেহেতু আইটির উপর ট্রেনিং এবং জব প্লেসমেন্ট আমাদের ফার্ম পিপল অ্যান্ড টেক, সো ওইখানে আমি আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করলাম যে পাশাপাশি আমার ঘরের কাজ রেখে আমি কিভাবে ইনভলভ হতে পারি। এবং অ্যাট দ্য সেম টাইম আমার একটা বেবি হলো। সো আই ওয়াজ স্ট্রাগলিং প্রথম দিকে। তারপর যখন দেখলাম খুব ইন্টারেস্ট পেলাম, তখন আমার কাছে ভাল লাগলো। এরপর থেকে আমার শুরু। এবং কিভাবে মেয়েদেরকে আইটিতে আনা যায় এটার জন্য আমি এনকারেজ করতাম। এবং এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি পিপল অ্যান্ড টেক থেকেই স্কলারশিপ দিয়ে ওয়াই নট বাংলাদেশি যারা ফিমেল আছে ওদেরকে কেন অপরচুনিটি দিচ্ছি না। সো আমি তখন কথা বললাম আমার টিমের সাথে, আমার হাজব্যান্ডের সাথে। এরপর থেকে ফিমেলদেরকে আমরা মানে আইটিতে যাতে আসতে পারে, ওরা যাতে ভালো করতে পারে, আমরা শুরু করেছি। চমৎকার। 5 বছর হয় আমরা ওদেরকে একটা ফিট ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি ওই প্রোগ্রাম দিয়ে আমরা তাদেরকে অ্যাটলিস্ট বেসিক লেভেল অফ কম্পিউটার যাতে শিখতে পারে এবং তারা যাতে ভালো জব করতে পারে, দেন তারা অ্যাডভান্স কোর্সে যাবে, ওইটা করে যাচ্ছি। আপনি যখন জর্জ মেসন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন তখন আপনার সন্তান আছে? আমি স্টিল পড়ছি, কারণ আমার দিস ইজ মাই সেকেন্ড ব্যাচেলার। আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইবার সিকিউরিটি। আমার একটা জিনিস আমার ভেরি ইন্টারেস্টিং, যে মার্কেটে যেটা ডিমান্ড আমার ওইটার বেশি ইন্টারেস্ট আমি ফিল করি। সো রিসেন্টলি সাইবার সিকিউরিটির উপর আমি দেখছি যে মার্কেট ডিমান্ড এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেহেতু আমি এই লাইনে আছি। সো আই নিড টু নো। সো দ্যাটস দ্য রিজন আমি এটার প্রতি ইন্টারেস্ট এবং স্টিল আমি কন্টিনিউ করছি। চমৎকার। আপনার কাছে আবার আসছি। রেহানা পারভিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বাংলাদেশে শৈশব কৈশোর কেটেছে আপনার বাংলাদেশে। আপনি লালমাটিয়া স্কুলে পড়েছেন, পরবর্তীতে আদমজি ক্যান্টনমেন্টে ফার্স্ট ইয়ার করার পর আপনি 1979 সালে যুক্তরাষ্ট্রে চলে আসেন। সে অনেক আগের কথা, 38 বছর আগের কথা। এবং আপনিও জর্জ মেসন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।
এবং বর্তমানে আপনি যেই কাজ করছেন সেই কাজ সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু বলবেন? বর্তমানে আমি কাজ করছি ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে, যেখানে আমি প্রায় 23 বছর ধরে আছি। আমার কাজ শুরু হয় একজন প্যাটেন্ট এক্সামিনার হিসাবে। ইনভেনশন অ্যাপ্লিকেশন আসে আমাদের অফিসে এবং আমরা সেটা এক্সামিন করে প্যাটেন্ট দেবো কি দেবো না ওটা নিয়ে আমাদের গবেষণা করতে হয়। তো ওটা আমাদের মেইন কাজ। আমি ফার্স্ট 8 ইয়ার্স পরে আমাদের একটা প্রোগ্রেসিভ প্রমোশনের মাধ্যমে আই বিকেম এ সুপারভাইজার। তো আমি গত প্রায় 12 বছর ধরে সুপারভাইজারি প্যাটার্ন এক্সামিনার হিসাবে কাজ করছি। এটাতে আমাদের বিভিন্ন এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া প্লাস তাদের ওয়ার্ক রিভিউ করা মেইনলি। এই যে আপনার দীর্ঘ যাত্রা পথ, আপনি যুক্তরাষ্ট্রে আসলেন, পড়ালেখা করলেন, তারপরে কাজ করছেন, এই যাত্রা সম্পর্কে একটু জানতে চাই। এই অভিজ্ঞতাটি কেমন, কতটা সহজ বা কতটা বন্ধুর, এই পথটা কতটা কঠিন? বন্ধুর কিছুটা বটে। প্রথমে যখন আসি তখন আমাদের কালচারাল ডিফারেন্স, ডেফিনেটলি আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। সো ওটা এত বছর আগে তখন ব্যারিয়ারটা আর একটু বেশি ছিল মনে হয়। এখন তো অনেক দেশের থেকে যখন কেউ আসে তারা অলরেডি ইংলিশে অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে আসে। তো আমাদের প্রথম কাপল ইয়ার্স ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কেটে উঠতে টাইম লেগেছে। তারপর গিয়ে মেসন থেকে যখন পড়াশোনা করি তখন আমাদের ক্লাসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বলতে গেলে মেয়ে ছিলই না। সো আমি মনে হয় 2-3 জন মেয়ে ছিল আমাদের ক্লাসে। তার মানে হচ্ছে যে শুধু বাংলাদেশ না, আমেরিকার মতো একটা উন্নত দেশেও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েদের সংখ্যা কম ছিল, ভীষণ কম ছিল তখন। এখন তো প্রায় ইকুয়াল বলা চলে, কিন্তু তখন বেশ কম ছিল। আমি 80s-এর কথা বলছি। সো সেই সময় থেকে শুরু করে পড়াশোনা যখন শেষ করলাম তখনও আমাদের প্রথম জব পাওয়াটাও একটু টাফ ছিল। আমি তখন এখনকার মতো ইলেকট্রনিক সিস্টেম ছিল না। রেজিউমি হাতে নিয়ে নিয়ে আমি বিভিন্ন কোম্পানির HR ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করেছি। তারপর আমার ফার্স্ট জবটা যখন হলো তখন আমি যে কোম্পানিতে গিয়েছিলাম তারা আমাকে বললো যে ওদের তো পজিশন ওপেন নেই, কিন্তু ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পর থ্যাংক গড ওরা ওপেন করেছে একটা পজিশন, তখনই ওপেন করে আমাকে হায়ার করেছিল। সো ওইভাবে আমার যাত্রা শুরু। তারপর থেকে শুরু করে আমি আসলে আমেরিকান লাইফে এগিয়ে যাওয়াটা ততটা টাফ না। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ ইউর ওন কনফিডেন্স। নিজেকে নিজে প্রতিষ্ঠা করার জন্য যতটুকু করা যায় করতে পারলে বাধাটা ততটা আসে না। আত্মবিশ্বাস থাকলে সম্ভব। এক্স্যাক্টলি। ফারহানা, আপনার কি অভিজ্ঞতা? আত্মবিশ্বাস থাকলে সম্ভব, আপনিও কি তাই মনে করেন? অবশ্যই আমি মনে করি যদি ভিশন থাকে অ্যান্ড পেশেন্ট থাকে ডেফিনেটলি তার গোলে পৌঁছাতে পারবে, যদি তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। রাইট। আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। লাইক আমার অ্যাকচুয়ালি আমার ট্রেনিং সেন্টার আমি অনেকে দেখেছি, অনেক মেয়ে আসে মাঝে মাঝে, তো ওরা আমার সাথে অনেক কিছু শেয়ার করতে চায়। ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট না থাকলেও ওরা চায় যে মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এসেছে, কিন্তু এখানে হাজব্যান্ড হয়তো অড জব করছে। হাজব্যান্ড চাচ্ছে না যে তার ওয়াইফ ভালো একটা জব করুক। অনেক স্ট্রাগল, অনেক কিছু। কেন চায় না একজন স্বামী, কেন চাইবে না? আই ডোন্ট নো, সেটাই তো আমার কোশ্চেন, যে কেন অনেকেই চায় না যে তার স্ত্রী একটা ভালো জব করুক। রাইট। তো সাপোর্ট আসে না। তখন আমাকে অনেকেই বলে যে আপু আমাকে কি হেল্প করা যায়, আমি কিভাবে ট্রেনিং নিতে পারি, এখানে আসলে তো আমাকে হয়তো অনেক বাধা আসবে। তো আমি বলছি নো প্রবলেম, তুমি বাসায় বসেও ওয়েবিনারের মাধ্যমে ক্লাস নিতে পারবে, যেহেতু অনলাইন বেসড ক্লাস নিতে পারবে। সো এই যে আমাদের বাঙালিদের মধ্যে, আমাদের বাংলাদেশে আমরা এতটা এখনও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। অনেক মেয়ে সাহস করে এগিয়ে আসে না, বলতে পারে না, বাট তাদের যে ট্যালেন্ট আছে, তাদের যে মেধা আছে, এটা তারা কাজে লাগাতে পারছে না। আচ্ছা, আপনি আমেরিকায় বসে যখন বাংলাদেশে মেয়েদের চিত্রটি দেখেন, সেটা হতে পারে আত্মীয় স্বজনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে, আপনার অনেক বন্ধু বান্ধব হয়তো এখনও দেশে আছে, আত্মীয় স্বজন দেশে আছে, অথবা বিভিন্ন গণমাধ্যমে, টিভিতে বা ইন্টারনেটে যেরকম দেখেন, বাংলাদেশের মেয়েদের অগ্রগতি সম্পর্কে কি মনে হয়? অনেক দূরে গিয়েছে।
অনেক দূরে গিয়েছে। আমাদের দেশের আমাদের যে ইচ্ছা, আমাদের যে দেশের প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটালাইজ বাংলাদেশ, এটা আমি মনে করি যে বাংলাদেশকে টোটালি চেঞ্জ করে দিচ্ছে। এবং আমাদের দেশে মেয়েরা অনেক ট্যালেন্ট, ছেলে মেয়ে দুজনের অনেক ট্যালেন্ট। আমার অফিসে আমি ম্যাক্সিমাম হচ্ছে আপনার মেয়ে, ওরা জব করছে এবং ওরা রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি থেকে বলেন অন্য ইউনিভার্সিটি থেকে ওরা গ্রাজুয়েট শেষ করে তারপরে এসেছে, বাট ওদেরকে দিয়ে কাজ করানো যায়, ওরা বুঝে। সো আমি অনেক হিউজ চেঞ্জ দেখেছি এবং এটা যদি এই ফ্লোটা যদি থাকে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশের মেয়েদের অগ্রগতি সম্পর্কে আপনার কি মনে হয় সংক্ষেপে? আমাদের দেশে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরা জব করছে, সংসার চালাচ্ছে, এবং ছেলেরাও অ্যাকচুয়ালি তারা আগে যেমন হাজব্যান্ডরা হয়তো অতটা ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকতো না, এখন অনেকেই দেখছি যে তারাও নিজেরা ওয়াইফকে সুযোগটা দিচ্ছে এবং দুজনে মিলে চাকরি করে সংসার করে ব্যস্ততায় জীবন কাটাচ্ছে। এই ব্যস্ততা কতখানি প্রোগ্রেসটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমরা বাচ্চাদেরকে নিয়ে মানে সব কিছু জাগল করতে এখনও মেয়েদের একটু বিগার পোর্শনটা করতে হয়। তবুও মানে মেয়েদের ওই ধৈর্য থাকাতে তারা করতে পারছে। বাংলাদেশ এই মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করেছিল। বাংলাদেশ, আপনারা দুজনেই বাংলাদেশে শৈশব কৈশোর কাটিয়েছেন। বাংলাদেশ আপনাদের দুজনকেই সমৃদ্ধ করেছে। আপনারা স্কুলের যে শিক্ষা সেটা তো বাংলাদেশ থেকেই পেয়েছেন। আজকে বাংলাদেশের এই স্বাধীনতার মাসে বাংলাদেশের সম্পর্কে আপনাদের ভাবনাটা কি? বাচ্চাদের প্রতি আরেকটু মনোযোগ দেওয়া দরকার, অভিভাবকদের। এটা কেন বলছেন, কারণটা কি? কারণ বর্তমান যুগে আমাদের যে ব্যস্ততায় সবাই যাচ্ছে, বাচ্চারা কিছুটা হলেও নেগলেক্ট হচ্ছে। আর বিশেষ করে আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছি এই সময়, যে আমি একটা প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার, যেটা হলো ফরওয়ার্ড হোপ। সেটার মাধ্যমে আমরা বাচ্চাদের কিছু, বিশেষ করে মেয়েদের, ছোট বাচ্চাদের, পথ শিশুদের পড়াশোনা করার ব্যবস্থা করছি, ওদের একটু নিউট্রিশনের ব্যবস্থা করছি। আমরা দেখছি যে বাচ্চারা ছোটোবেলাতেই তাদের বাবা মায়ের সাথে কাজে চলে যেতে হয়। এটা হলো একটা বস্তি এরিয়াতে, দুয়ারিপাড়া বস্তিতে আমরা করছি, যেটা 2008-এ আমরা শুরু করেছিলাম। সো ওখানকার বাচ্চাদের অবস্থা দেখলে, আমি কিন্তু বাচ্চা বলতে সব লেভেলের বলছি না, আমি এই মুহূর্তে কনসেন্ট্রেট করছি যে আমাদের বস্তিবাসী বাচ্চাদের কথা। চমৎকার। আপনি বাংলাদেশের এই স্বাধীনতার মাসে বাংলাদেশ নিয়ে কি ভাবছেন? দেশের কথা ভুলতে পারি না। প্রবাসী থেকে এত ব্যস্ততার মাঝে এত বিজি আমরা, তারপর দেশের প্রতি আমাদের যে শেকড়ের টান আছে সেটা এখনও ভুলতে পারি না। 26শে মার্চ মাস আসলেই দেশের কথা মনে পড়ে। যদিও আমার জন্ম হয়নি 71-এ, অনেক পরে আমার জন্ম, বাট দেশের কথা, মুক্তিযুদ্ধের গল্প অনেক শুনেছি বাবা মার কাছ থেকে। সেই আদর্শ নিয়ে এখানে বসে যে দেশকে নিয়ে ভাবছি, দেশের জন্য কিছু করার যে ইচ্ছা, এটা আমি মনে করি যে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর দেশের প্রতি, দেশের মেয়েরা যাতে আরও এগিয়ে আসে, এখন যুগের সাথে, টেকনোলজির সাথে যে চেঞ্জ হয়ে আমাদের মেয়েরা যাতে আরও এগিয়ে আসে, সেটার জন্য চেষ্টা করে যাব। ফারহানা হানিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রেহানা পারভিন, আপনাকেও। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ফারহানা হানিফ এবং রেহানা পারভিন, দুজন মহিলার সাথে যারা প্রবাসে বসবাস করছেন এবং অত্যন্ত সফলভাবে কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছেন। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।